সুভাষচন্দ্র এ পর্যন্ত ইতিহাস ওকে কোনো জাস্টিস করেনি। যারা ইতিহাস বই লিখেছেন তারা ওকে একেবারে লুকিয়ে ফেলেছেন। উনি একজন কেউ ছিলেন, এত কাণ্ড হয়েছিল সেটা কেউ জানে না। যে থেকে 41 থেকে উনি চলে গেলেন, তো উনি চলেই গেলেন। যদিও ইনভাইটেড, কিন্তু আমি এখানে অ্যাটেন্ড করতে ঠিক এসডিপিও হিসাবে আসিনি, আউট অফ ইন্টারেস্টই এসেছি। সেই সেন্সে আমি বলবো আমি অনার্ড যে এই প্রোগ্রামে ওনাদের সাথে আমি স্টেজ শেয়ার করতে পারছি, এমন কিছু তথ্য জানতে পারবো। এমনিতে আপনারা আমরা সবাই যার 126তম জন্মবার্ষিকী নিয়েই অনুষ্ঠান, তার সম্বন্ধে আমরা কিন্তু সবাই বেশ কিছুটা জানি, পড়েছি, শুনেছি, কিন্তু এটাও ঠিক যে এরকম অনেক কিছু আছে যেগুলো জানা উচিত অথচ জানি না। তো সেই উদ্দেশ্যেই আজকের এই প্রোগ্রাম। ম্যাডামরা আছেন, দেখলে কিন্তু অবিশ্বাস হওয়াটা একটু মুশকিল। ফরিদাবাদের রামকথা মিউজিয়ামে গেলে এবং জিনিসগুলো দেখলে খুব মানে অবিশ্বাস করা যে উনি একটা খুবই অসাধারণ কেউ ছিলেন, সেটাই মনে হয়। ভারতের ইতিহাস যদি কোনোদিনও স্বর্ণাক্ষরে লিখিত হয়, যার নাম প্রথমে থাকবে তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস। প্রত্যেকেই জানেন তিনি স্বাধীনতার জন্য কি সংগ্রাম করে গেছেন। উনি জাপানিদের পাপেট, কিন্তু ওনার চুক্তি ছিল যে জাপানিরা তোমরা আমাকে অস্ত্রশস্ত্র দিয়ে এবং অ্যামিনিশন দিয়ে এইসব দিয়ে সাহায্য করবে, তোমরা যুদ্ধ করছো মিত্র শক্তির সঙ্গে, আর আমি যুদ্ধ করছি আমার দেশকে স্বাধীন করার জন্য। আমার যে আজাদিন ফৌজের সৈন্যরা তারাই কিন্তু প্রথম ভারতের মাটিতে পা দেবে, এবং সেটাই হয়েছিল 14ই এপ্রিল। সমস্ত ভারতবাসী হৃদয়ে কিন্তু ওরা জিতে গেছে, মানে হেরে গিয়ে জিতে যাওয়া যাকে বলা হয়, ওই জন্যই বোধহয় নেতাজি আমাদের বাজিগার, তাই না? একদম। অসংখ্য ধন্যবাদ। আজকে জোরে হাততালি হোক। আমরা বিগত 1 বছর ধরে যে নেতাজি জনচেতনা যাত্রার নেশন ওয়াইড ক্যাম্পেইন করেছি, সেই ক্যাম্পেইনের মেইন উদ্দেশ্য হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে রাষ্ট্র নির্মাণের ভাবনা, সেই ভাবনা ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং তার আইডিওলজিকে পাথেয় করে এগিয়ে চলা, এই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করা, তাকে জানা এবং তার বিষয়ে চর্চা করা, এই বিশেষ কয়েকটি বিষয় নিয়েই আমাদের এই আলোচনা সভা আজকের বিষয়। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার তৈরি করা আইএনএ অর্থাৎ আজাদ হিন্দ ফৌজের অবদান, এবং সেই আলোচনাতেই অংশগ্রহণ করতে কাটোয়া শহরে এসেছেন নেতাজির নাতনি শ্রীমতী জয়ন্তী রক্ষিত এবং তপতী ঘোষ। আপনারা কি মনে করেন যে আদৌ অন্তর্ধান রহস্যের যে বিষয়টা বলা হয় সেটা কি আদৌ ঘটনা সত্যি? মনে করি বলেই তো আপত্তি জানিয়েছি, তা না হলে কেন প্রধানমন্ত্রীকে আমরা চিঠি লিখতে যাব? এবং প্রধানমন্ত্রী নিজেও জানেন, প্রধানমন্ত্রী নিজে ওই গবেষকদের সঙ্গে 5 জন আছে, ওদের সঙ্গে মিট করেছেন। আমরা 2016 সালে প্রধানমন্ত্রীর সঙ্গে মিট করেছিলাম ডিক্লাসিফিকেশন করার জন্য। তো উনি বলছেন সমস্ত ডিক্লাসিফাইড ফাইল বেরিয়ে গেছে, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য রিসার্চার্স ওরা বলছে সব ফাইল বেরোয়নি, আইবি ফাইল এখনো জমানো আছে। তো সেটা যদি না বেরোয়, কারণ হোল ঘটনাটা শুরু করে দেবো। নেতাজি বিষয়ে যে সেমিনার ছাত্রছাত্রীরা আছেন, কাটোয়ার সংবাদ মাধ্যমের যে প্রতিনিধিরা আছেন, তাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে আলোচনা করতে গেলে হয়তো 1 বা 2 দিন কেটে যেতে পারে, তাও হয়তো আলোচনা বা কথা শেষ হবে না। আমি প্রথমে একটু বলে রাখি, আমাদের নেতাজি জনচেতনা যাত্রা, যার যাত্রা শুরু হয়েছিল 2021 সালের ডিসেম্বর মাসে কলকাতার ভারত স্কাউটস এন্ড গাইডসের যে অডিটোরিয়াম, সেখান থেকে আমাদের প্রথম এই নেতাজি জনচেতনা যাত্রা শুরু হয়। সেখানে উপস্থিত ছিলেন আমাদের কমিটির অনারেবল আমাদের মেম্বার ডক্টর প্রফেসর কপিল কুমার, উনি হচ্ছেন রেড ফোর্টের চিফ হিস্টোরিয়ান দিল্লি থেকে। এছাড়াও উপস্থিত ছিলেন আরেক নেতাজি গবেষক ডক্টর মধুসূদন পাল। আমাদের এই নেতাজি জনচেতনা যাত্রার মেইন উদ্দেশ্য বা মেইন এইম হচ্ছে নেতাজির যে রাষ্ট্র নির্মাণের ভাবনা, সেই ভাবনাকে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া। কারণ 70 বছর ধরে নেতাজি সম্বন্ধে যা জানানো হয়েছে তা হয়তো অর্ধেক মিথ্যে জানানো হয়েছে, আর না হলে জানানো হয়নি।
শেষ 20 বছর 10 বছরে নেতাজি বিষয়ে গবেষণা প্রচার অনেক বেড়েছে, আশা করি আরো বাড়বে। এবং বসু পরিবারের তরফ থেকে যিনি নেতাজি গবেষকদের জন্য সব থেকে সাহায্য করেছেন, তার অগ্রণী ভূমিকা সব থেকে বেশি তিনি হচ্ছেন আমাদের জয়ন্তী রক্ষিত ম্যাডাম এবং অবশ্যই তপতি ঘোষ ম্যাডাম। তো আমরা সত্যি আজকে কাটোয়ায় ওনারা এসেছেন, আমরা আপ্লুত এবং ধন্যবাদ। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি প্রথমেই ডক্টর পরেশ ব্যানার্জিকে আমি অল্প করে ওনাকে কিছু বলতে বলবো। আমি ওনাকে নেতাজির অন্তর্ধান সম্বন্ধে অনেক কিছু আমাদের সংবাদপত্র পাওয়া হয়েছে, কিন্তু আসল ব্যাপারটা এদের মুখ থেকে শুনতে পাওয়া যাবে। এখনো পর্যন্ত ওটা রহস্যে ঢাকা, জানি না কতদিন না অন্তর্ধান সম্বন্ধে আমরা সঠিক জানতে পারব। আর ভারতের ইতিহাস যদি কোনোদিনও স্বর্ণাক্ষরে লিখিত হয়, যার নাম প্রথমে থাকবে তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস। প্রত্যেকেই জানেন তিনি স্বাধীনতার জন্য কি সংগ্রাম করে গেছেন এবং তিনি আমাদের কাছে একটা গর্বের। সুতরাং তার সম্বন্ধে আমাদের সম্যক ধারণা হওয়া উচিত এবং তিনি ভারতকে কি দিয়েছেন সেটা প্রত্যেকের জানা উচিত। আলোচনা হওয়া দরকার ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে অবদান ছিল, সেই অবদানটা স্বীকার করতে বা স্বীকৃতি দিতে তদানীন্তন সরকারের কিন্তু যথেষ্ট আপত্তি ছিল। তারা একটা সময় আইএনএর যে পার্টটা, আজাদ হিন্দ ফৌজের যে পার্টটা, তারা জানতে পর্যন্ত দেয়নি যে আজাদ হিন্দ ফৌজের যে আত্মত্যাগ সেটা ভারতবাসীকে জানতে পর্যন্ত দেয়নি। যাই হোক, যত সময় গেছে তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়েছে, অনেক কিছু ঘটেছে, আমরা অনেক কিছু জানতে পারছি আস্তে আস্তে যত দিন যাচ্ছে। নেতাজি গবেষণায় অনেক নতুন আলোকপাত হচ্ছে, অনেক দিক থেকে অনেক অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক কিছু খবর পাচ্ছি, যেমন আমি আমাদের মাননীয় রাজ্য সরকারকে ধন্যবাদ জানাবো। তার কারণ 2016 সালে যে ফাইল রাজ্য সরকার যে ডিক্লাসিফাই করে, তাতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি। যেমন 1968 সাল পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের ওপর একটা স্নুপিং হয়েছিল। তো এরকম বিভিন্ন তথ্য উঠে আসে, গবেষণার মোড় ঘুরতে থাকে, আমরা অনেক কিছু জানতে পারি। সেই ক্ষেত্রেই অত্যন্ত প্রাসঙ্গিক দ্য লিবারেটর অফ ইন্ডিয়া, ভারতের মুক্তিদাতা বা সর্বোপরি এশিয়ার মুক্তিদাতা নেতাজি সুভাষচন্দ্র বসু, তার প্রখর বুদ্ধিমত্তা, সীমাহীন ত্যাগ এবং অসীম সাহসের উপর ভর করে তিনি এলগিন রোড থেকে কাবুল পার হয়ে বার্লিন হয়ে যে আজাদ হিন্দ ফৌজ তৈরি করলেন এবং সেই ফৌজ নিয়ে তিনি মৈরাং দখল করলেন। মৈরাঙে প্রথমবারের জন্য ভারতীয় পতাকা উঠল। এই জার্নিটা এক কথায় বলে দেওয়া যতটা সহজ, অতটা সহজ ছিল না। তো এই স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে অবদান, সেই নিয়ে আমি জয়ন্তী রক্ষিত ম্যাডামকে প্রথমে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সুধীবৃন্দ এবং আমার ছোট ছোট ভাই বোনেরা, এমনিতে আপনারা সকলেই জানেন বোধহয় যে উনি আইসিএস পরীক্ষা দিয়েছিলেন ওর বাবার অনুরোধ মতো, কিন্তু ওনার আইসিএস পরীক্ষা দিয়ে ব্রিটিশের চাকরি করার কোনো ইচ্ছা ছিল না। তো আইসিএস পরীক্ষা পাশ করে উনি যখন দেশে ফিরলেন, উনি সব ঠিক করেই ফিরেছিলেন, বাড়িতেও খবর দিয়েছিলেন, আর ঠিক করেছিলেন যে উনি দেশের কাজে নিজেকে নিয়োজিত করবেন সম্পূর্ণভাবে। তো প্রথম যখন আমি এখান থেকেই বলছি, ছোটবেলা বা ছাত্র জীবনটা কিছু বলতে পারছি না, কারণ অনেক বড় হয়ে যায়। তো প্রথমে উনি এসে, তখন গান্ধী আমাদের দেশে মানে রাজনৈতিক নেতা হিসেবে স্বীকৃত। তো উনি প্রথমে বম্বেতে গান্ধীজির সঙ্গে দেখা করেন, কিন্তু দেখা করার পর 2-3 ঘন্টা আলোচনার পরেও গান্ধীর মতামত সম্বন্ধে ওনার খুব মানে বুঝতে অসুবিধে হয় এবং ঠিক বুঝতে পারেন না যে গান্ধী কি বলতে চাইছেন। মানে ওনার অসহযোগ, অহিংসা
এবং চরকা কাটা ইত্যাদি প্রভৃতি আলোচনা হয়েছিল, কিন্তু ওনার মতামতটা অন্যরকম ছিল। যাই হোক, গান্ধী ওকে বলে যে তুমি দেশবন্ধুর কাছে যাও কলকাতা ফিরে এবং ওনার সঙ্গে কাজ করো। তো উনি কলকাতা ফিরে আসেন এবং যখন দেশবন্ধুর কাছে যান, দেশবন্ধু ওকে দেখে খুব খুশি হন, ওদের সঙ্গে আলোচনা হয় এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসই বলা যেতে পারে সুভাষচন্দ্র বোসের মেন্টর ছিলেন। কিন্তু দেশবন্ধু তো অকালে মৃত্যু হয়, কাজে খুব বেশি কিছু সান্নিধ্য বা পাননি, যদিও উনি ভীষণই ভক্তি করতেন। কিন্তু ওই ওনার যে রাজনীতির ক্ষেত্রটা মানে 1924 সাল থেকে 1941 সাল, সেটা আমি খুব একটা ডিটেলে যেতে চাইছি না, কারণ ওটা আপনারা অনেক জায়গায় পড়ে থাকবেন। এই কয়েক বছরে ব্রিটিশ সরকারের ওনার প্রতি যে সন্দেহটা হয়, তারা ভাবতো কি যে সুভাষ বোস হচ্ছেন বিপ্লবীদের ভীষণ বেশি সাহায্য করেন এবং উনি একজন মানে বিপ্লবী, উনি বিপ্লববাদকে বিশ্বাস করেন। এবং এটা হয়তো ঠিকই কথা যে উনি নিজেই প্রথম থেকেই বলছেন যে মানুষকে মানে ছেলে মেয়েদের সামরিকভাবে শক্তিশালী হতে হবে এবং দেশে একটা সশস্ত্র আন্দোলন করার প্রয়োজন, তা না হলে ব্রিটিশ সরকারকে আমরা এখান থেকে বিতাড়িত করতে পারবো না। তো এই মতবাদটা ছিল না। এখন ইতিমধ্যে উনি একটু কর্পোরেশনে কিছুদিনের জন্য কাজ করতেন, তো সেই উনি কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ হয়েছিলেন। সেই সময় কিন্তু ওনার একদম সময় হতো না বলেন, মানে রাজনীতি করবার কোনো সময় থাকতো না। কিন্তু তার সত্ত্বেও যখন উনি কর্পোরেশনের কাজ করছিলেন, সেই সময় ওকে প্রথমবার অ্যারেস্ট করে ব্রিটিশ পুলিশ, কোনো রকম কারণ দেখায় না। তো এইভাবে কিন্তু সেই যে ওকে ধরেছিল সেটা বোধ হয় 2.5 বছর হয়েছিল এবং অন্যান্য রাজনৈতিক নেতারা সেটা নিয়ে প্রচুর মানে কাগজ টাগজে লেখালেখি করেছিলেন যে কেন কারণটা দেখানো হচ্ছে না, কিন্তু সেসব ব্রিটিশ সরকার কোনো কর্ণপাত করে না, উনি জেলেই ছিলেন। তারপরে ওনার শরীরটা খারাপ হয়ে যাওয়ায় বোধ হয় 2.5 বছর বাদে ওকে জেল থেকে ছাড়ে। এখন এইরকম করে করে উনি অনেকবার জেলে যেতেন, বা কিছু হলেই ওনাকে ওরা কারণ দেখাতো না, জেলে পড়ে যেত। তো এই যে পিরিয়ডটা আমি বলছি, মানে 1924 সাল থেকে 41 সাল পর্যন্ত উনি বোধহয় 11 বার জেলে গেছেন এবং যতবারই যেতেন ওই জেলের খাদ্য এবং কষ্টকর জীবনযাত্রাটা বোধহয় সহ্য হতো না, তার কারণে উনি ভীষণ অসুস্থ হয়ে পড়তেন। তো এই অসুস্থতার কারণে একবার মানে ব্রিটিশ সরকার বলল আমরা দেশে তোমাকে সাহায্য করবো না। উনি ম্যান্ডেলে জেলে ছিলেন, তখন ওর এত অসুখ করলো যে কলকাতা থেকে ডক্টর বিধান রায় আর ডক্টর সুনীল বোস গিয়ে মানে ওকে চিকিৎসা করে বললেন যে এই রোগী বাঁচবে না, একে না ছেড়ে দিলে তোমরা একে মুক্তি দাও। তো সে তখন ব্রিটিশরা ভয় পেয়ে একটুখানি ছেড়ে দিয়েছিল, কিন্তু বললো তোমরা দেশের মাটিতে ওকে পা দিতে যাবে না। তো ওই জেল থেকে ম্যান্ডেলে থেকে জাহাজে করে কলকাতায় বন্দরে এনে আবার জাহাজে করে ওকে জার্মানি চলে যেতে হয়েছিল। তো সেই সময় ভিয়েনা ছিল, মানে খুব ডাক্তারদের ভালো ডাক্তার ছিল, তো ওকে ভিয়েনা পাঠানো হয়। তো যাই হোক, সেখানে উনি ছিলেন মানে 1933 সাল থেকে 36 সাল পর্যন্ত উনি জার্মানিতে ছিলেন। কিন্তু ওনার মানে ফোরসাইটটা এত বেশি ছিল, উনি তখন থেকে কিন্তু ভাবছিলেন যে আমি তো আর একা যুদ্ধ করে লড়তে পারবো না। ওর বিপ্লবীদের প্রতি খুব মানে সহানুভূতি ছিল, কিন্তু উনি ওই একলা গিয়ে একজনকে মেরে দেওয়া, যেমন যতীন দাস বা প্রফুল্ল চাকি, অনেক ছেলেরা তাদের নাম করলে মানে শেষ হবে না, তারা যেসব করেছে তক্ষুনি মানে হাসতে হাসতে জেলে গেছে এবং প্রাণ দিয়েছে। তো ওদের প্রতি ওর খুবই সহানুভূতি ছিল, কিন্তু উনি বুঝেছিলেন যে ওই একজন দুজন করে 2-1টা ব্রিটিশ লোককে মারলে কোনো তার প্রতিকার হবে না, দেশকে স্বাধীন ওইভাবে করা যাবে না। তাই স্বাধীন করার জন্য একটা আন্দোলন, একটা সামরিক বাহিনী দরকার। তো
যখন উনি ওই 1933-তে 33 সালে জার্মানিতে গেলেন, তখন থেকে কিন্তু উনি বহু লোকের সঙ্গে আলাপ পরিচয় করে সারা পৃথিবীর কিরকম কি চলছে, কিরকম রাজনৈতিক আবহাওয়া, সেগুলো মানে উনি অবজার্ভ করবার চেষ্টা করেছিলেন। এবং সেই সময় অনেক মানে পলিটিক্যাল লোকদের সঙ্গে ওনার আলাপ হয়। তো যাই হোক, তারপর তো ওখানে থাকতেই ইতিমধ্যে আমাদের একটা কথা বলা হয়নি, কংগ্রেস ছিল আমাদের মেইন পার্টি যেটা ভারতবর্ষের জন্য কাজ করতো, এবং কংগ্রেসেরও মূল মন্ত্র ছিল দেশকে স্বাধীন করা। কিন্তু ওটা তো বেশিরভাগ গাইডেন্স দিতেন আমাদের গান্ধীজি। তো সেখানে ওই চরকা কাটা এইসব হতো এবং সত্যাগ্রহ হতো। মানে জাস্ট একটা হয়তো মিছিল হলো, তাদের লোকদের মারলো, জেলে চলে গেল, কেউ মরলো, কেউ বাঁচলো, এরকম অবস্থা। কিন্তু তাতে তো কিছু হতো না, মানে কোনো রকম উন্নতিটা হতো না। যে ব্রিটিশ বললো, ব্রিটিশ বারে বারে অনেক রকম কমিশন, অনেক রকম লোকেদের পাঠাতো, কিন্তু এই সাইমন কমিশন, ক্রিপস মিশন, স্ট্যাফোর্ড ক্রিপস এসে আসছে, নানা রকম তারা চুক্তি বলছে, কিন্তু সেটা কারোরই পছন্দ হতো না, ভারতীয়দের অবভিয়াসলি পছন্দ হতো না। তাই জন্য সেগুলো কোনোটাই মানে সাকসেসফুল হয়নি। দেশ স্বাধীন করার জন্য যেগুলো দরকার ছিল সেসব কিছু হয়নি। তো যাই হোক, এই করতে করতে তো মানে এদিকে কংগ্রেসের যে একটা নিয়ম ছিল, প্রতি বছরে ওদের প্রেসিডেন্ট চুজ মানে নির্বাচিত হতেন। তো এর মধ্যে জওহরলাল, আবুল কালাম আজাদ, মতিলাল নেহেরু সবাই প্রেসিডেন্ট ছিলেন। এবং যখন মতিলাল নেহেরু প্রেসিডেন্ট থাকেন, সেই সময় কলকাতাতে সভাটা হয়েছিল, এবং সেটা অর্গানাইজ করার ভার ছিল সুভাষের ওপর। তো সবাই নাকি মানে এত চমৎকৃত হয়েছিল, এত ভালোভাবে অর্গানাইজ হয়েছিল যে সবাই খুব প্রশংসা করেছিল। কিন্তু গান্ধীজি তখন থেকেই বলছেন, গান্ধীজির সঙ্গে একটা কথা বলিনি, উনি প্রায় 27-28 বছরের ছোট ছিলেন, কিন্তু গান্ধীজির কিছু একটা ছিল। উনি বলেছিলেন মতিলালের যখন ওই কংগ্রেস সভাপতি নির্বাচন হয়, যখন উনি সব ব্যবস্থা করেন, সেই আলাদা আলাদা টেন্ট হয়েছিল, প্রত্যেক দেশ থেকে লোকেরা আসছে, মানে ভারতবর্ষের অন্যান্য জায়গা থেকে লোকেরা আসছিল, তাদের জন্য আলাদা খাওয়া দাওয়া এরকম সব ব্যবস্থা নাকি হয়েছিল। তো গান্ধীজি বলেছেন এ তো একটা সার্কাস হচ্ছে, মানে গান্ধীজি একটু টন্ট করে মানে ঠাট্টা ছড়ে করেছিলেন, ব্যঙ্গ করেছিলেন। যাই হোক, তো কিন্তু ভবিষ্যতে যখন 1938 সালে কংগ্রেস সভাপতি নির্বাচন হবে, তখন সকলের মতে, কারণ সুভাষ সেই সময় যথেষ্ট মানে রাজনৈতিক ক্ষেত্রে নাম করে ফেলেছেন এবং অনেক নাম হয়েছে এবং সবাই খুবই পছন্দ করছে ওকে, তো তখন ওনার নামটাই এলো এবং সবাই বললো এবার সুভাষ সভাপতি হবে। সেই সময় কিন্তু উনি জার্মানিতে আছেন। তারপরে এই কারণে হয়তো ব্রিটিশ সরকার ভাবলো, অনুমতি দিল যে অনেকদিন তো ম্যান্ডেলে জেলে থাকার পরেও আরো 3 বছর উনি ভারতবর্ষে ছিলেন না। সো সেই সময় ওরা বললো যে মানে তোমাকে ছেড়ে দিল, উইদাউট মানে কোনো রকম শর্ত ছাড়াই সুভাষ বোসকে আবার মুক্তি দিয়েছিল। তো 1938 সালে হরিপুরা কংগ্রেস হয় এবং সেইটাতে খুব মানে ভালো মতন কংগ্রেস প্রেসিডেন্ট হিসেবে উনি কাজ করেছিলেন। তো সেই সময় ওনার মতামত এটা ছিল, উনি দেশের যুব সমাজকে বেশি আহ্বান করতেন এবং বলতেন তোমরা মানে সামরিকভাবে তোমাদের শক্তিশালী হতে হবে। মানে এটা আমি খুবই ছোট করে বলছি, একটা লম্বা পিরিয়ড বলে মানে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। তো এটা উনি করেছিলেন, কিন্তু এইসব করাতে গান্ধীজির এগুলো বোধহয় পছন্দ হচ্ছিল না। তো এই যে সবাই বলে গান্ধীর সঙ্গে কিসের বিরোধটা কেন হলো, বিরোধটা তো ছিল কারণ মতামতটা মেলেনি। তো যখন 1939 সালে আবার যখন নির্বাচনের দিন ফিরে এলো, তখন গান্ধীজি উনি বললেন আমি আরেকবার নির্বাচনে লড়বো। এবং সেই নির্বাচনের সময় গান্ধীজি নাকি মৌলানা আবুল কালাম আজাদকে বলেছিলেন যে তুমি প্রেসিডেন্ট হও, কিন্তু এরা সবাই সম্পর্কটা ভালো ছিল না সুভাষকে
বাধা দিতে চাননি এবং সুভাষচন্দ্র 28 মেয়েকে হারিয়ে উনি আবার প্রেসিডেন্ট হলেন। কিন্তু প্রেসিডেন্ট হলেন বটে, প্রেসিডেন্ট হওয়ার পরে তখনকার একজন নেতা গোবিন্দ বল্লভ পন্ত কিছু আসবে, যেসব রেজলিউশনগুলো আসবে, যেসব কিছুগুলো করতে হবে কংগ্রেসকে, মানে অ্যাজ প্রেসিডেন্ট উনি যা করবেন সেগুলো গান্ধীজির মত থাকতে হবে, গান্ধীজির মত ছাড়া কিছু করা যাবে না। তখন সুভাষ দেখলেন যে উনি হয়েছেন কিন্তু ওর কাজ করাটা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে, কারণ প্রত্যেকটা বিষয় যদি সুভাষচন্দ্রকে মানে সভাপতি হয়েও যদি মত নিতে হয় তাহলে তো সবার প্রতিনিধিত্ব করা যায় না। তো উনি নিজেই সেই সভাপতি পদ ছেড়ে দিয়ে উনি একটা ছোট দল গঠন করেছিলেন যেটার নাম আজকে ফরওয়ার্ড ব্লক। কিন্তু সত্যি বলতে কি ফরওয়ার্ড ব্লককে খুব একটা লিডারশিপ উনি নেতৃত্ব দিতে পারেননি, কারণ উনি তখন থেকে ভাবছেন যে কিভাবে দেশকে স্বাধীন করা যায়। ওর তো একটাই ব্রত ছিল যে আমি দেশকে কিভাবে স্বাধীন করব। তো এই একটা ব্রত নিয়ে মানুষটা মানে জীবনটা শুরু করেছিলেন। তো এই সূত্রে আমার একটা ছোট্ট একটা রবীন্দ্রনাথের লাইন আমি বলছি, এটা সুভাষচন্দ্রের জন্য খুব বেশি প্রযোজ্য, হয়তো তোমরা শুনেও থাকবে বা আপনারা শুনে থাকবেন। উড়িয়ে ধ্বজা অভ্রবিধি রথে, ওই যে তিনি এসে আসেন বাড়ির পথে। তো সুভাষচন্দ্র কোনো কিছু তো মানেননি, নিজে একলা যেটা মনে করেছেন সেটাই করেছেন। তো যাই হোক 1939 সালে উনি মুক্ত এবং নিজে ফরওয়ার্ড ব্লক গঠন করে সারা ভারতবর্ষে লেকচার বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন। কিন্তু কেউ তখন জানতে পারেনি উনি ঠিক করেছিলেন যে উনি দেশ ছেড়ে চলে যাবেন। তো 1941 সালে জানুয়ারি মাসের 17 তারিখে উনি পাঠানের বেশে গাড়ি করে গোমত স্টেশন অব্দি যান এবং সেখান থেকে কালকা মেল ধরে উনি চলে যান নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সে। একটা মাঝখানে চেঞ্জ করেছিলেন গাজিয়াবাদে, গাজিয়াবাদ থেকে চেঞ্জ করে একদম ভারতবর্ষের পশ্চিম প্রান্তে চলে যান। ওইখানে যারা ফরওয়ার্ড ব্লকের মেম্বার ছিলেন তাদের সঙ্গে আগেই আলোচনা হয়েছিল এই যে কিভাবে উনি যাবেন, কি করবেন। তখন উনি অনশন করেন, নভেম্বর মাস থেকে অনশন করতে থাকেন। তো নভেম্বর মাসে যখন অনশন করতেও শরীরটা আবার একটু খারাপ হতে থাকে, তখন ব্রিটিশ সরকার ভয় ওকে ছেড়ে দেয় এবং বাড়িতে উনি গৃহবন্দী ছিলেন, হাউস অ্যারেস্ট। মানে এলপিন রোডের বাড়িতে উনি ছিলেন কিন্তু ওনার কোথাও বেরোবার মানে ছিল না, মানে অ্যারেস্টেড ছিলেন আর কি, মানে সরকার এবং সমস্ত বাড়ির চারিপাশে পুলিশ ঘিরে থাকতো সবসময়। তো সেই জন্য সেই সময় মানে অত প্রহরীদের চোখে ফাঁকি দিয়ে উনি 17 জানুয়ারি ভারতবর্ষ থেকে চলে যাওয়ার প্ল্যান করেন এবং চলে যান। চলে যাওয়ার অন্তর্ধানে যে উনি গেলেন, উনি বেরোলেন দেশকে স্বাধীন করার পথে, এই ক্ষেত্রে আপনাদের পরিবারের কে জানতেন এটা যদি বলেন প্লিজ। পরিবারের মধ্যে আমার ঠাকুরদাদা শরৎচন্দ্র বোস জানতেন, পুরো প্ল্যানটাই জানতেন, কিন্তু বাকি যারা জানতো তাদের নাম আমি বলছি, কিন্তু তারা খালি জানতো তাদের কতটুকু কাজ করতে হবে। তো ওইখানে এলপিন রোডের বাড়িতে ওনার ভাইরাও তো থাকতেন, ভাইদের ছেলেমেয়েরাও থাকতো। তো তার মধ্যে সেজ ভাই, আমার দাদু বললেন মেজ শরৎচন্দ্র বোস, আর সেজ ভাই ছিলেন সুরেশচন্দ্র বোস। তো সুরেশচন্দ্র বোসের মেয়ে খুব ইলা, ও খুব স্নেহের পাত্রী ছিল, ও ভীষণ ওকে যত্ন করতো। তো ওর কাছে যাওয়ার পেয়েছিল এবং উনি যাওয়ার 15 দিন আগে থেকে একটা ঘরের মধ্যে পার্টিশন করেছিলেন, সেই পার্টিশনের বাইরে থেকে খাবার দেবে এবং সেই খাবার টাবারগুলো আবার ওই ইলাপিসি বাইরে দিয়ে আসতো। আর এছাড়া ওর যে একজন ভাই ছিল অরবিন্দ বোস, তার ছিল যে উনি রাত্রিবেলা বেরিয়ে যাবেন যখন তাকে হেল্প করবে, কিন্তু ওইটুকুই সে জানতো, তার বেশি না। আর আরেকজন বড় ভাই সতীশচন্দ্র বোস, তার ছেলের নাম হচ্ছে দ্বিজেন্দ্রনাথ বোস।
দ্বিজেন্দ্রনাথ বোসের ভার ছিল যে দেখবে সবাই বাড়িতে যেন ঘুমিয়ে পড়ে, কেউ যেন টের না পায়। আর একটা কুকুর ছিল বাড়িতে, সে ভীষণ ডাকতো, তাকে সরিয়ে রাখাটাও তাদের কাজ ছিল। আর বলে দিয়েছিলেন আমি চলে যাবার 7 দিন পরে তোমরা আমার খাবারগুলো খেয়ে নেবে, যাতে কেউ বুঝতে না পারে। আর তাছাড়া জানতেন আমার ডাক্তার কাকা ডক্টর শিশির বোস, আমার বাবা আর আমার মার জ্বালাটা খুব আকস্মিক, কারণ মাকে বলা হয়নি। যেদিন রাত্রিবেলা কাকাবাবু গাড়িটা চালিয়ে নিয়ে বাবার কাছে যান, বাবা একটা জার্নি টেন্ডেন্সিতে কাজ করতেন একটা পাড়ার কোপ বলে একটা জায়গায়। তো সেখানে বাবাকে খালি আগে উনি অফার করেছিলেন যে বাবা যাতে ওই পাড়াটা চেনেন, বাবা যাতে কলকাতায় এসে গাড়ি চালিয়ে ওকে নিয়ে যান। কিন্তু সেটাতে আমার ঠাকুমা খুব একটা পছন্দ করেনি। ঠাকুমা আমার উনি যখন ওর মেজদা মানে শরৎচন্দ্র বোসকে বললেন আমি এরকম প্ল্যান করেছি অশোক এসে আমাকে নিয়ে যাবে, তখন ঠাকুমা বলেছে না আমি চাই না, তুমি আমার বড় ছেলেকে ইনভলভ করো, কারণ ওর নতুন বিয়ে হয়েছে। তো তখন কাকাবাবুকে বলা হয়, কাকাবাবু তখন মেডিকেল কলেজের ছাত্র শিশির কুমার বোস, তখন বললেন আচ্ছা ঠিক আছে অশোককে আমি করবো না। কিন্তু অশোককে ইনভলভ করবো না বলেও উনি অশোককে ইনভলভ করেছিলেন। ওই রাত্রিবেলা গিয়ে সকালবেলা কাকাবাবু বাবার বাড়িতে নিয়ে যান, বাবার বাংলোতে, এবং সারাটা দিন ওখানে ছিলেন। মাকে ওরা কিছু বলেনি, মাকে বলেছে যে একজন মুসলমান ভদ্রলোক এসছে, তুমি ভেতরে যাও। তারপরে উনি খানিকক্ষণ পরে নাকি নিজেই বলেছেন যে না ওকে বলে দাও, বলে না দিলে যদি পুলিশ তোমাদের ধরে তাহলে তোমাদের খুব মুশকিল হয়ে যাবে। তখন পরে বাবা ঘরে গিয়ে মাকে বলেছেন। তো আমার মা তখন খুবই ছেলে মানুষ, সবে বিয়ে হয়েছে, সে ওয়াজ 19 year old। আজকালকার দিনে সবাই বলে ভীষণ বাচ্চা মেয়ে। তো মা মানে ভীষণই, আমি এটা শুনেছি, এটা আমার মার কাছেই বেশি ভালো মতো শুনেছি। বাবা খুব স্বল্পবাক ছিলেন। মা মানে একদম বললে শ্রদ্ধায় মানে মার চোখে জল এসে যেত। মানে না আমার তো দেখার কথা ছিল না, আর উনি আমার শ্বশুর উনি এরকম চলে যাচ্ছেন, আমি শেষ যাত্রাটা ওনার সঙ্গে ছিলাম। তো তারপর রাত সারাদিন ওখানে ছিলেন, মা খুব রান্না টান্না করে খাইয়েছেন ওকে। আর উনি আবার বলেছেন মাকে সব ওর জামা কাপড় কম বলে যে জেড লিখে দিতে, নাম নিয়েছিলেন জিয়াউদ্দিন, মোহাম্মদ জিয়াউদ্দিন। তো মা সারা দুপুর বসে বসে সেই জেডগুলো লিখে দিয়েছিলেন। তারপরে নাকি সন্ধ্যেবেলায় যখন বাবা বলেছিল সেখানে বাবা লিখছেন, রাত্রি 10টার সময় ট্রেনটা এলো, আর উনি ওভার ব্রিজ ক্রস করে গিয়ে টিকিট কেটে ওনার জিনিসপত্র নিয়ে উনি চলে গেলেন আর কি। তো ইট ওয়াজ আ ভেরি সেন্টিমেন্টাল জার্নি ফর আস। মানে ওরা বোধহয় বুঝে গেছিলেন যে ওকে আর কোনোদিন দেখতে পাবেন না, সেটা মনে হয় বুঝতে পেরেছিলেন। তো এটা হলো মানে প্রথম অন্তর্ধানের ব্যাপারটা। কিন্তু কেউ মানে পুলিশ পরে যখন ট্র্যাক করেছিল তখন সঙ্গে সঙ্গে আমার দাদা ভাইকে ওরা জেলে পুরে দেয়। মানে উনি চলে যাবার বোধহয় কয়েকদিনের মধ্যেই দাদা ভাই, কয়েক মাসের মধ্যে দাদা ভাইকে সন্দেহ করে, মানে শরৎচন্দ্র বসু। ওনাকে 3 বছর জেলে রাখে ওরা, কুনুর জেল। 3 বছর উনি জেলে ছিলেন। তার কিছুদিন পরেই আমার সেজ কাকা, অরবিন্দ কাকা এবং দ্বিজেন কাকা 3 জনকেই জেলে ধরে দিয়ে যায়। তবে সামহাও আমার বাবা একটা অড জায়গায় থাকতেন বলে বাবাকে ওরা সন্দেহ করেনি। নতুন যে ইতিহাস সৃষ্টি হলো, তারপর ঘটনা প্রবাহে আমরা পরপর আসছি। আমি মাঝখানে দিদিকে একটু ইন্টারাপ্ট করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কাটোয়া শহরের মাননীয় এসডিপিও সাহেব শ্রী কৌশিক বসাক মহাশয়। আপনাদের সবাইকে একটু জোরে করতালি দিয়ে ওনাকে স্বাগত জানাতে অনুরোধ করছি। আমি তোমাদের থেকে বলবো আমাদের মাননীয় এসডিপিও সাহেবকে বরণ করে নিতে, পুষ্পস্তবক দিয়ে ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। একটু জোরে হাততালি হোক। বরণ করে নেওয়া হচ্ছে শ্রী কৌশিক বসাক মহাশয়কে। আমি এরপরে আমাদের যে অতিথিরা আছে আমি অনুরোধ করব
একবার আমরা নেতাজির ফটো একটু মাল্যদানের যে ব্যাপারটা সেটা আমরা একটু সম্পন্ন করে নেবো, তারপর আমাদের আলোচনা আবার এগিয়ে নিয়ে যাব। তো আমি শ্রীমতী জয়ন্তী লক্ষ্মী এবং তপতিদি এবং আমাদের মাননীয় এসডিপিও সাহেব শ্রী কৌশিক বসাক মহাশয়কে অনুরোধ করব। আসেই আমি এসডিপিও সাহেবকে অনুরোধ করব, যার ডাকে নেতাজি সাড়া দিয়ে এসেছিলেন, ম্যাডাম তপতিদি এবং কৌশিক মহাশয়, আমি দুজনকে অনুরোধ করছি একসাথে আপনারা মাল্যদান করুন। আমরা সত্যি আপ্লুত এবং নেতাজি সুভাষচন্দ্র বসু যার ডাকে সাড়া দিয়ে, তার বেঙ্গল ভলেন্টিয়ার কর্পসের সদস্য, যার ডাকে সাড়া দিয়ে কাটোয়াতে এসেছিলেন শ্যামরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়, সেই শ্যামরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়কেও আমরা শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি আমাদের নেতাজি জনচেতনা যাত্রার পক্ষ থেকে। মাননীয় কৌশিক বসাক মহাশয়কে সুমনা ব্যানার্জি প্রেজেন্ট করছে, একটু জোরে হাততালি হোক। এরপরে শ্রীমতী তপতী ঘোষকে প্রেজেন্ট করা হচ্ছে আমাদের নেতাজি জনচেতনা যাত্রার মেমোরেন্ডাম, একটা জোরে হাততালি। এবং সর্বোপরি জয়ন্তী লক্ষ্মী ম্যাডামকে প্রেজেন্ট করা হচ্ছে, প্লিজ আর একটা জোরে হাততালি। যদি আপনারা বসুন প্লিজ। আমি এসডিপিও সাহেবকে অনুরোধ করব, সাহেব আপনি বসুন, আপনি স্বল্প কথায় যদি কিছু বক্তব্য রাখেন আমরা খুব খুশি হব, প্লিজ। এখানে যারা আছেন অন স্টেজ, ম্যাডামরা, আপনারা যারা সামনে বসে আছেন, সবাইকে নমস্কার। এই অনুষ্ঠানের মাঝে আমার কথা বলাটা কিছুটা ইন্টারাকশনের মতোই। আর আমি এখানে যদিও ইনভাইটেড, কিন্তু আমি এখানে অ্যাটেন্ড করতে ঠিক এসডিপিও হিসাবে আসিনি, আউট অফ ইন্টারেস্টই এসেছি। সেই সেন্সে আমি বলবো আমি অনার্ড যে এই প্রোগ্রামে ওনাদের সাথে আমি স্টেজ শেয়ার করতে পারছি, এমন কিছু তথ্য জানতে পারবো। এমনিতে আমরা সবাই যার 126তম জন্মবার্ষিকী নিয়েই অনুষ্ঠান, তার সম্বন্ধে আমরা কিন্তু সবাই বেশ কিছুটা জানি, পড়েছি, শুনেছি, কিন্তু এটাও ঠিক যে এরকম অনেক কিছু আছে যেগুলো জানা উচিত অথচ জানি না। তো সেই উদ্দেশ্যেই আজকের এই প্রোগ্রাম। ম্যাডামরা আছেন, আশা করবো সেরকম বেশ কিছু জিনিসপত্র আমরা জানতে পারবো, আরেকটু সমৃদ্ধ হতে পারবো। আমার খুব বেশি কথা বলে সময় নষ্ট করা হয়তো উচিত না। ওনারা অনেকটা দূর থেকে অনেক রাস্তা ট্রাভেল করে এসেছেন এবং আপনারাও ওনাদের এই বক্তব্য শোনার জন্যই ওয়েট করে আছেন আমি জানি। আমি এখানেই শেষ করব। আমি ম্যাডামকে রিকোয়েস্ট করবো, উনি আমাদের যেরকমভাবে গল্পের মতো করে অনেক কিছু বলছিলেন, যেটা আমরা আর কোথাও থেকে পড়ে বা শুনে জানতে পারিনি, যেটা হয়তো ওনাদের, মানে উনি যেহেতু ফ্যামিলি মেম্বার, ওনার থেকেই জানা সম্ভব, আর কারোর কাছ থেকে জানা সম্ভব না। সেরকম করে আরো কিছু বলুন। আমার খুব ভালো লাগতো আমি যদি পুরো প্রোগ্রামটা থাকতে পারতাম। অ্যাকচুয়ালি এতটা রাস্তা আসতে গিয়ে ওনার অনেকটা দেরি হয়ে গেছে। হয়তো আমি পুরোটা থাকতে পারবো না, যতটুকু থাকতে পারবো ততটুকুই আমার পক্ষে, মানে যতটুকু থাকতে পারবো আর যতটুকু জানতে পারবো সেটাই আমার পক্ষে সৌভাগ্যের। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। একটা জোরে হাততালি হয়ে যাক। আমরা সত্যি আনন্দিত আমাদের মাননীয় এসডিপিও সাহেবকে পেয়ে, এবং উনি পার্সোনালি নেতাজি সুভাষচন্দ্র বসু বিষয়ে যথেষ্ট, আমাদের 8-5 জন ভারতীয়ের মতো আমরা যেমন, তিনিও যথেষ্ট ইন্টারেস্টেড এবং ভালোবাসেন এই বিষয়ে অধ্যয়ন করতে। যাই হোক, আমি আরও একবার ধন্যবাদ জানাচ্ছি এসডিপিও সাহেবকে, এবং আমি আমাদের বক্তব্য, আমাদের আলোচনা সবাই এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি এরপরে আমি দিদির কাছে একটা প্রশ্ন করতে চাই। দিদি, যখন নেতাজি পরিবারের তরফ থেকে, আমি একটুখানি পরে চলে আসছি, যখন নেতাজি পরিবারের তরফ থেকে যখন যে স্টুপিং এর ব্যাপারটা 1968 পর্যন্ত যে প্রত্যেকটা চিঠি খুলে দেখা হতো, তো এই বিষয়টাতে যদি একটু আলোকপাত করেন, মানে তখন পরিবারের ভূমিকাটা কি ছিল, মানে তাদের, মানে আপনাদের পরিবারের কি ভূমিকা ছিল বা তারা কি মনে করতেন আর কি, একটু যদি বলেন প্লিজ। পরিবারের এই কয়েকজনটার ভূমিকাটা আমি এক্ষুনি বললাম, এবং পুলিশ তাদের তো পেছনে ছিল আর তাদের সাথে করতো সবসময়, এবং আমাদের বাড়িতে প্রায় পুলিশ ঘিরে ফেলতো। কারণ একবার তো আমার ঠাকুরদাদাকে যখন ধরে, সেটা আমার গল্প কথা শোনা, সেই সময় আমার একজন মানে কাজিন জন্মাবার কথা, মানে বড় পিসিমার ওয়াজ ফ্যামিলি ওয়ে।
তো পুলিশ এসেছে দাদাভাইকে ধরতে, শরৎচন্দ্র বোসকে, বলেছে তোমার এই মানে কারণ হচ্ছে এইডিং আর মেচিং রেবেল সুভাষ বোস। তো দাদাভাই তখন শরৎচন্দ্র বোস বলেছেন যে আজকে আমি যেতে পারবো না, কারণ আমার মেয়ে আজকালের মধ্যে ওর ডেলিভারি হবে। তখনকার দিনে তো বাড়িতে হতো, উডম্যান পার্কের বাড়িতেই হয়েছিল। তো বলছেন আমার নাতি নাতনি যে হবে আমি সেটা দেখে যাবো, ইট ইজ মাই রেসপন্সিবিলিটি, আপনারা আমাকে ধরবেন 2 দিন পরে। 42 থেকে 45 আজাদ হিন্দ ফৌজের যে মানে স্বর্ণাক্ষরে লিখে রাখার যে ইতিহাস, যে যুদ্ধে জেতার যে ইতিহাস, তারপরেও সেটা ইতিহাসের পাতায় লেখা হয়নি। তো আমরা এখন একটা কথা খুব শুনি, দ্য লিবারেটর অফ ইন্ডিয়া বা ভারতের মুক্তিযোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসু। তো 1945-এ যখন জাপান স্যারেন্ডার করলো এবং আজাদ হিন্দ ফৌজকে বাধ্য হতে হলো যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটতে, তারপরেও ভারত যখন 1947 সালে স্বাধীনতা পেল, তখনও এবং তার পরবর্তীকালেও সুভাষচন্দ্র বসুকে লিবারেটর অফ ইন্ডিয়া বলা হয়। তো যুদ্ধে হেরে যাওয়ার পরেও কেন একটা মানুষের এতটা গুরুত্বপূর্ণ থাকে যে তাকে ভারতের মুক্তিদাতা এবং সামগ্রিকভাবে গোটা এই যে কলোনিয়াল যে রুল ছিল সেই মুক্ত করার জন্য তাকে লিবারেটর অফ এশিয়া পর্যন্ত বলা হয়? তো এটা কেন যদি একটু বুঝিয়ে বলেন আমাদের দর্শকদের প্লিজ। একটা তো দেখুন, উনি যখন জাপানের সঙ্গে হাতটা মিলিয়ে বললেন যে আমাকে সাহায্য করো, তখন উনি চুক্তি করেছিলেন যে এখান থেকে বহু লোককে খুব গালাগাল দিয়েছিল, বলেছিল উনি জাপানিদের পাপেট, কিন্তু ওনার চুক্তি ছিল যে জাপানিরা তোমরা আমাকে অস্ত্রশস্ত্র দিয়ে এবং অ্যামিউনিশন দিয়ে এইসব দিয়ে সাহায্য করবে, কিন্তু যখন তোমরা যুদ্ধ করছো মিত্র শক্তির সঙ্গে আর আমি যুদ্ধ করছি আমার দেশকে স্বাধীন করার জন্য। আমার যে আজাদ হিন্দ ফৌজের সৈন্যরা তারাই কিন্তু প্রথম ভারতের মাটিতে পা দেবে এবং সেটাই হয়েছিল 14 এপ্রিল। এবং আরেকটা জিনিস হচ্ছে একজন ব্রিটিশ হিস্টোরিয়ান, নামকরা হিস্টোরিয়ান, তিনি লিখে গেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে যুদ্ধগুলো সব নানা রকম জায়গায় সারা পৃথিবীতে তো হচ্ছিল, সারা পৃথিবীতে যুদ্ধ হচ্ছিল, তো সেই সময় নাকি আজাদ হিন্দের যে কোহিমা ওয়ার, যেটা আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশদের সঙ্গে লড়েছিল, সেইটা নাকি সব থেকে ওনার মতে ফিয়ারেস্ট ওয়ার অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, মানে তারা প্রাণ দিয়ে লড়েছিল, কারণ তাদের কিন্তু খালি পদাতিক ছিল। আজাদ হিন্দ ফৌজের কোনো নৌবাহিনী ছিল না, আজাদ হিন্দ ফৌজের কোনো এয়ার বিমান ছিল না, ওপর থেকে তো বিমান থেকে তো বর্ষণ হচ্ছিল, তাই খুব কষ্ট করে ওরা প্রচুর 26,000 জওয়ান মানে পদাতিক সৈন্য ওখানে মানে মার্চার হয়ে যান আর কি, শহীদ হন, মারা যান। আর বাকি যারা ছিল তারা ফিরে আসে, আহত হয়েও আসে, অনেকে ফেরার পথে আহত হয়ে যায়। মানে ওনার প্রতি ওদের যে কি বলবো মানে বিশ্বাসটা, মানে খুব অদ্ভুতভাবে বিশ্বাস করেছিল সুভাষ বোসে। কারণ এই ব্যাপারে একটা জিনিস আমি বলতে পারি যে আমার একটা ছোট অভিজ্ঞতা হয়েছিল, আমি বার্মাতে গেছিলাম, তো এটা একজন আজাদ হিন্দ ভেটারেনই আমাকে বলেছিলেন যেতে, তো তার ফ্যামিলি আমায় খুব সাহায্য করেছিল, উনি কোথায় ছিলেন, ওই মান্ডালয়তে থাকতেন, যে বাড়িতে থাকতেন সে বাড়িটার এগুলো দেখিয়েছিল। তো ওদের একটা ওখানে বার্মাতে র্যাঙ্গুনে, এখন তো বলে ইয়াঙ্গন, যাই হোক, ওখানে একটা দুর্গা বাড়ি আছে, তো সেখানে বাঙালিরা সব আসে, তো সেখানে ওরা ওই কয়েকজন আজাদ হিন্দ ভেটারেনকে ডেকে পাঠিয়েছিল। একজন সাউথ ইন্ডিয়ান ভদ্রলোক মানে ছুটে ছুটে আসেন, আমি যখন গেলাম ভীষণ তিনি খুশি হয়ে আমাকে অনেক খাবার টাবার খাওয়ালেন, মানে সুভাষ বোসের আত্মীয় বলে। আমার সেটা পাওনা নয়, কিন্তু যাই হোক, তারপরে ওনার এটা নিয়ে আসেন, ওই পাসপোর্ট, আজাদ হিন্দ গভর্নমেন্টের সব কিছু ছিল, মানে ওটা একদম পুরো গভর্নমেন্টের মতন চলতো, প্রভিশনাল গভর্নমেন্ট, একেবারে অস্থায়ী সরকার, এবং সেটার জন্য জাপান ওকে আন্দামান নিকোবর আইল্যান্ডটা দিয়েছিল, যাতে সরকারের একটা জমি থাকে, সেটা থাকতে হয়, মানে সরকার করতে হলে।
কারণ ওনার তো আর মাটি ছিল না, উনি একটা বাহিনী করলেন, কিন্তু একটা মাটির প্রয়োজন ছিল। তো উনি 40 থেকে আন্দামান নিকোবর আইল্যান্ডেও গিয়েছিলেন, গিয়ে ওই দুটোর নাম দিয়েছিলেন শহীদ আর স্বরাজ। তো এখন আমাদের মোদিজিও নাম আনতেছেন কিছু কিছু। যাই হোক, তো সেই ভদ্রলোককে আমি জিজ্ঞেস করলাম যে তোমার কি এক্সপিরিয়েন্স, তুমি তো লোকটাকে দেখেছো, আমি তো তাকে দেখিনি। তখন বললো যে সে তোমাকে আমি বর্ণনা করে বলতে পারবো না, সে এমন একটা মানুষ যে তাকে দেখলে আমি যখন 21 বছরের ছেলে, আমার একদম রক্ত টকবগিয়ে ফুটছে, আমার বলছে এই মানুষটার জন্য আমি আমার জানটাই দিয়ে দেবো। মানে সে এমন করে বলছে যেন ও দেখতে পাচ্ছে এরকম, মানে আমি শুনছি ওর কথা। তারপর বলছে তুমি কি জানো আমরা ওকে দাঁড়িপাল্লায় চড়িয়েছিলাম। তারপরে দাঁড়িপাল্লায় চড়ালে না, সবাই টাকা দেবে বলে। তো ওই দাঁড়িপাল্লায় উনি নাকি বিরক্ত হচ্ছিলেন, ওকে দাঁড়িপাল্লায় দাঁড় করিয়ে ওর ওজন মতন সোনা ওরা দিয়েছিল বারবারে। তো যখন উনি চলে যান, আজাদের গভর্নমেন্টের প্রচুর টাকা ছিল এবং যা কিছু যার কাছে যা ধার করতেন অন্য অন্য দেশেদের, উনি সব শোধ দিয়ে দিয়েছিলেন। মানে এইসব বিষয়ে উনি খুব মানে কি বলবো মেটিকুলাস বলে একটা কথা আছে, উনি সেরকম ছিলেন। কোনো জিনিসটা একটু ভুল হবার নয়। এটা শুনেছি যে কর্পোরেশনের টেবিল যদি ধুলো থাকতো, উনি নাকি অন্য লোকের টেবিল পরিষ্কার করতেন, করে বাড়ি যেতেন, মানে এরকম মানুষ ছিলেন। যাই হোক, আমাকে যখন এরকম মানে লোকটি বললেন, আমি খুব মানে হয়ে গেলাম যে তা না হলে তো নেতা হওয়া সব শক্ত। তা আমি বলেছিলাম যে তুমি হিন্দি জানো, উনি তো হিন্দিতে লেকচার দিতেন। তো আমি একটাই আমার এক্সপিরিয়েন্স বলতে পারি যে সাউথ ইস্ট এশিয়া আমরা অনেকদিন ছিলাম, 25 বছর মতো। তো ওইখানে যারা লোকাল ভারতবাসী, প্রচুর ভারতবাসী ছিল ওইসব দেশে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বার্মা, প্রচুর ভারতীয়। তো ওরা কিন্তু ওই লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলতো, মানে বার্মিজ যারা বার্মাতে তারা বার্মিজ বলতো, যারা মালয়েশিয়া তারা মালয় বলতো, তারা হিন্দি জানতো না। তা আমি খালি ভাবলাম যে উনি কি করে ওদের মধ্যে এত দেশপ্রেমটা জাগালেন কি করে। ওরা তো ভারতবর্ষ দেখেনি, ওরা তো বাইরের লোক, ওরা তো অন্য দেশে বড় হয়েছে, ওখানেই ওদের জীবন। তো সে তারা মানে সেই ভাষাটা করে বুঝলো, কি বুঝলো, বুঝলে তলে তলে তারা আজাদিতে নাম লেখালো এবং যুদ্ধ করলো। আর আমাদের দেশের লোক সেটা করেনি, এবং সেইটার জন্যে ওনাকে দেখে ওখানকার যে জাপানি যে সামরিক অধিকর্তা ছিলেন টোজো, উনি বলেছিলেন হি ইজ দ্য সান অফ এশিয়া। আর জাপান সবসময় বলতো যে এশিয়া ফর এশিয়ান্স। যখন যুদ্ধটা লাগতো, মানে উনি যখন গেলেন ওখানে জাপানের গিয়ে তো ওদের সাহায্য দিলেন, তখন ওরা বলে দিল যে এশিয়া ফর এশিয়ান্স, ইউরোপিয়ান ইম্পিরিয়াল পাওয়ার আমরা চাই না, তাই তোমাদের আমরা সাহায্য করবো। এবং জাপান ওকে সাহায্যও করেছিল। এবং আরেকটা জিনিস যেটা হলো যে আইএনএ তো এমনিতে তো ফেরত এলো, হেরেও গেল, মানে হেরেই গেল। জিতে গেল তো ইংরেজরাই জিতলো, আমেরিকানরা জিতলো, ফ্রান্স জিতলো, এরা যারা মিত্র শক্তি ছিল তারা জিতলো। তা সত্ত্বেও তো ওকে বলছে লিবারেটর, কারণ উনি প্রত্যেকটা দেশের মধ্যে ওই স্পিরিটটাকে জাগিয়ে দিয়েছিলেন। আমরা স্বাধীন, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর মালয়েশিয়া স্বাধীন হলো, ইন্দোনেশিয়া স্বাধীন হলো, সব দেশগুলো স্বাধীন হয়ে গেল। তো সবাই ভেতরে ভেতরে স্বাধীনতা তো চায়, নিজেরটা তো নিজের লাভকে চাইবে, ভারতীয়রা যেরকম চাইল সেটা। এবং তারপরে যে আজাদিন বাহিনীর যারা ভেটেরান, তাদের তো বললো তারা হেরে গেছে, তাদের ট্রায়াল হবে, তো তাদের সব ভারতবর্ষে এসেছিল। তার মধ্যে ওনার যে শাহনওয়াজ খান, থিলান, প্রেম সিং সাইকেল, এরা সবাই মানে সবাইকে মানে ট্রায়াল হবে আর কি, তিনজনকে, একজন হিন্দু, একজন শিখ, একজন মুসলমান। তো সেই আইএনএ ট্রায়ালটা দিল্লির রেড ফোর্টে হয় এবং সেটা নিয়ে ভীষণ হই হয়। যখন আইএনএ এই ঘটনাটা ঘটছে, তখন দেশের মানুষ রিয়েলাইজ করলো যে এরা যারা যুদ্ধ করেছে এরা বিদেশি ভারতীয়, কিন্তু আমাদের জন্য লড়েছে এরা। এবং তখন এদের সবাই হিরো মনে করতে লাগলো। এবং আমাদের আর্মিতে তখন ভীষণভাবে একটা
মিউটিনি মানে বিদ্রোহ হলো, সিপাহী বিদ্রোহের মতন একটা বিদ্রোহ হলো। বম্বেতে নাকি আর্মির লোকেরা মার্চ করে একদম ভীষণভাবে মিছিল করে এবং সেটাকে সামলাতে ব্রিটিশদের খুব অসুবিধে হয়েছিল। এছাড়া একটা নৌবাহিনীতে হয়েছিল, মানে জাহাজের সেখানে প্রায় 100 মতন, 100-র একটু কম লোক ছিল, সেখানে তারা একটা বিদ্রোহ করে। মানে আজাদ হিন্দ ফৌজের সেনারা যুদ্ধটা করেছিল তো দেশটার জন্য, এবং ওরা তখন রিয়েলাইজ করলো যে ওরা ব্রিটিশের হয়ে যুদ্ধটা করে নিজেদেরই ধ্বংস করছে, মানে ভারতবর্ষের ক্ষতি করছে। তো তারা বললো যে আমরা মানে হাত গুটিয়ে নেবো আর কি, আর আমরা ব্রিটিশের জন্য করবো না। এই কথাটা কিন্তু সুভাষ বোস গান্ধীজিকে বলেছিলেন যে আমরা প্রথম বিশ্বযুদ্ধ অনেক দিয়েছি, আমাদের সৈন্য সামন্ত, অর্থ, খাদ্য সব দিয়েছি, তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলে আমাদের এটা সুযোগ, এইবারে আমাদের স্বাধীনতা থেকে ছিনিয়ে নিতে হবে, স্বাধীনতা আমাদের কেউ দেবে না, স্বাধীনতা থেকে ছিনিয়ে নিতে হবে। যেটা পরে হয়েছিল, সেই সময় তিনি স্বাধীনতা দিয়েছিলেন আমাদের, যারা চুক্তি করে ইংরেজরা চলে গেল 1947-এ, 1947-এ, সেই ভদ্রলোক ছিলেন অ্যাটলি বলে, ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার। তো উনি 1956 সালে কলকাতায় আসেন, এসে গভর্নর হাউসে ছিলেন। সেই সময় ফণী চক্রবর্তী বলে এক ভদ্রলোক, তিনি ছিলেন গভর্নর। তো ফণী চক্রবর্তী ওকে জিজ্ঞেস করেছেন, এটা কিন্তু একদম ওদের তথ্যের মধ্যেই রয়েছে, মানে এই ঘটনাটাকে আমি খুব মন দিয়ে শুনতে বলবো সবাইকে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, যেদিকে ইন্টারাপ্ট করলাম প্লিজ। হ্যাঁ, এটা ফণী চক্রবর্তী জিজ্ঞেস করেছিলেন যে তোমরা এত তাড়াহুড়ো করে আমাদের স্বাধীনতা দিয়ে চলে গেলে কেন, মনে হলো যেন তোমরা পালিয়ে গেলে। তখন একদিন নাকি হেসে বলেছিল, কি আর করবো বলো, আমরা তো দেখলাম ওই তোমাদের সুভাষ বোস আর তার এই আজাদ হিন্দ ফৌজ, এটা বলে থেমে গেছিল। তো বলেছে এটা কি ব্যাপার, না আমরা দেখলাম যে আমাদের হাতে আর তোমাদের আর্মি নেই, যে আর্মিটা ইন্ডিয়ার ছিল, মানে ওরা যাদের নিয়ে যুদ্ধ করতো সে তো সব ভারতীয় লোক, তো সেই আর্মি নেভি যদি আমাদের না থাকে তাহলে আমরা কোন জোরে তোমাদের দেশে থাকবো, তাই জন্য আমাদের মানে যেতে বাধ্য হয়েছিলাম। তখন নাকি ফণী চক্রবর্তী বলেন, তাহলে গান্ধীর রোলটা কি ছিল? তখন ও নাকি ঠোঁট বেঁকিয়ে খুব হেসে বলেছিল মিনিমাল, মানে গান্ধীর রোল কিছু ছিল না, মানে গান্ধীকে তো ওরা বুঝিয়ে বাজিয়ে চালিয়ে যাচ্ছিল না, এরকমভাবেই চলছিলেন। কারণ চরকা কাটলে উনি ভাবলেন চরকা কেটে কেটে এত জিনিসপত্র, জামা কাপড় আমরা তৈরি করবো যে বিক্রি করতে পারবে না, ইংল্যান্ড চলে যাবে। ওরকম করে যায় না, ইংল্যান্ডও তো সহজে যাওয়ার লোক ছিল না চট করে, মানে ভারতবর্ষ থেকে 200 বছর ওরা যেভাবে শোষণ করেছে সেই শোষণটা তো সবাই বুঝতে পারেনি না। এটা লোকে প্রথম গান্ধী লোককে জানাবেন, ঠিক কথা, যে তোমরা এগুলো করো তাহলে ওদের আমরা চালাতে পারবো, কিন্তু ওইভাবে হতো না। সেই জন্য বিপ্লবীরা দেখে বলবে সব মারধর করলে আমরা যেতে পারি, সেটাও ঠিক হয়নি। একটা অর্গানাইজ কিছু না থাকলে করা খুব মুশকিল হয়। তাই জন্য মানে আপনি নিজের স্বীকারোক্তি যে সুভাষ বোস এবং তার আজাদ হিন্দ ফৌজ, আজাদ হিন্দ ফৌজ একটা ছোট্টই ফৌজ, ওদের তুলনায় কিছুই না, কিন্তু সুভাষ বোস নিজেও জানতেন যে ওইটুকু ফৌজ কিছু করতে পারবে না। কিন্তু এই যে একটা ধাক্কা দেওয়া হবে দেশের মানুষকে, যে তোমরা যাবো, আমরা এই বিদেশ থেকে বিদেশি ভারতীয়দের নিয়ে যুদ্ধ করছি, তোমরা এবার একটু চোখটা খুলে দেখো কি তোমরা কি করছো, তোমরা তো তোমাদের নিজেদের ক্ষতিটা নিজেরাই করে যাচ্ছ। এই জিনিসটা যেটা হলো, ওদের নিজস্ব স্বীকারোক্তি দেয়। এবং যখন সুভাষ বোস চলে যান তখন ওরা বলেছিল ইনি হচ্ছেন এনিমি নাম্বার 1, মানে ওকে নাম্বারটাই, ওকে ভীষণ ভয় পেত, অন্য কাউকে আর ওরা ভয় পাত না, বুঝতে পারতো যে এই লোকটা মানে থামবার লোক নয়। সেই দিক থেকে অনেকটা মানে এইটাই বলতে পারি আর কি। মানে যার কথা বললেন তিনি হচ্ছেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড ক্লিমেন্ট অ্যাটলি, যিনি আমাদের স্বাধীনতায় 1947 সালে যখন আমাদের দেশ স্বাধীন হয়, যিনি ট্রান্সফার অফ পাওয়ার অ্যাক্টে সই করেছিলেন। সেই ব্যক্তি এই কথাটা স্বীকার করছেন 1956 সালে
কলকাতায় এসে যে আজাদের ফৌজ এবং নেতাজির ভারতবর্ষের স্বাধীনতার অবদান কতটা। যাই হোক, আমি এরপরে তপদিদির কাছে একটা প্রশ্ন আমি করতে চাই যে ম্যাডাম, আপনি দীর্ঘদিন এই নেতাজি বিষয়ক যে গবেষণা চলছে, আপনি বিভিন্ন কিছু জায়গায় গেছেন, গিয়ে দেখেছেন। পরবর্তীকালে আমি এটা আফটার 1945 সালে 18ই আগস্টের পর নেতাজি কি হলো, নেতাজি গবেষকরা অনেক তথ্য উঠে এসেছে। আজকাল বিভিন্ন জন বিভিন্ন রকম তথ্য উঠছে। তো সেই ক্ষেত্রে আপনি আমরা যখন জানতে পারি যে ফৈজাবাদ বা রামভবনে গুমনামি বাবা, অবশ্যই এই প্রশ্নটা একসময় না একসময় মানুষের মনে আসবেই নেতাজি বিষয়ক আলোচনা হলে, যে কে এই গুমনামি বাবা। আপনি গেছেন সেখানে, আপনি দেখেছেন সেখানকার তার ব্যবহার করার, গুমনামি বাবার ব্যবহার করা জিনিসপত্র আপনারা দুজনেই দেখেছেন যদিও। তো আপনি যদি সেই অনুভূতি এবং আপনার কি মনে হয়েছে সেই মনে হওয়াটা যদি একটু বলেন ছোট করে প্লিজ। হ্যাঁ, ওখানে গিয়ে যা দেখলাম, আমার রামকথা মিউজিয়ামে গিয়েছিলাম, তিনি হন না কেন সাধারণ মানুষ তো ছিলেন না, ফিলসফি থেকে আরম্ভ করে হিস্ট্রি সব রকমের বই কালেকশন ছিল। তারপরে উনি বাংলায় চিঠিগুলো দেখলাম, মানে হিন্দিতে চিঠি লিখেছেন, হিন্দিতে চিঠি লেখা, কিন্তু কিছু কথা বাংলা, মানে সোনামুখের টান, এটা তো কোনো হিন্দি ভাষী লিখবেন না। আর তারপরে একটা অদ্ভুত মতো উনি ওই মানে কোনো কিছু যদি লেখার মধ্যে আমরা ইয়ে করতে চাই, ইনক্লুড করতে, উনি একটা অদ্ভুত একটা সাইন ইউজ করতেন। আর সেই সাইনটা কিন্তু মানে সুভাষ বসু ইউজ করতেন। আবার এই গুমনামি বাবার লেখাতেও সেটা কিন্তু পাওয়া গেছে। অনেকগুলো জিনিস আমরা ওখানে দেখলে কিন্তু অবিশ্বাস হওয়াটা একটু মুশকিল। ফৈজাবাদের রামকথা মিউজিয়ামে গেলে এবং জিনিসগুলো দেখলে খুব মানে অবিশ্বাস করা যে ওই উনি একটা খুবই অসাধারণ কেউ ছিলেন সেটাই মনে হয়। এবং অনেক কিছুই মনে হয় যে উনি ছিলেন, যেরকম মানে ওনার কথাবার্তা ওখানকার লোকেরা যা বলে সেগুলো শুনে ওনার পলিটিক্স সম্বন্ধে প্রচণ্ড ইন্টারেস্ট। হিমালয়ান ব্লান্ডার প্রভৃতি বই, যেগুলোতে ইন্ডিয়ার মানে চায়নার সঙ্গে যুদ্ধ, তাতে আন্ডারলাইন করা, তাতে আন্ডারলাইন করেছিল উনি কীভাবে কোথায় কোথায় ভুল হয়েছে মিলিটারি স্ট্র্যাটেজিগুলো। আর সেইগুলো তো একটা সাধারণ সাধু পক্ষে আলোচনা বিষয় হওয়া আমরা আশা করি না। সেইভাবে মনে হয়েছিল যে হয়তো উনি, ওটাতে আমাদের মনে হয়েছিল, আমার মনে হয়েছিল হয়তো উনি। আমরা আরেকবার আপনারই হয়ে যাক, আমাদের মাননীয় চিফ সাহেব চলে গেছে, উনি অত্যন্ত ব্যস্ত মানুষ, আমরা অত্যন্ত খুশি হলাম। আমরা ধন্যবাদ জানাচ্ছি নেতাজি জনচেতনা যাত্রার তরফ থেকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ জায়গায় চলে এসেছি। আমরা 3টে প্রশ্ন করব তপদিদি এবং জয়ন্তীদিকে। তো জাস্টিস মুখার্জির সাথে কথা বলে আপনার কি মনে হয়েছে একটু যদি বলেন প্লিজ। আমি জানি না এখানে কতজন জানেন জাস্টিস মুখার্জির কথা। তার আগে যেটুকু হয়েছে, মানে সুভাষচন্দ্র বোসের প্লেন ক্র্যাশে মৃত্যুটা বহু লোকই বিশ্বাস করতে পারেননি, এবং সেই জন্য দুটো কমিশন, একটা কমিটি আর একটা কমিশন হয়েছিল। একটা হচ্ছে শাহনওয়াজ কমিটি আর একটা হচ্ছে খোসলা কমিশন। তাদের বক্তব্য ছিল যে সুভাষচন্দ্র বোস প্লেন ক্র্যাশে মারা যান, কিন্তু প্রথম যেটা হয় শাহনওয়াজ কমিটি, তারা কিন্তু ওই তাইহকুতে যে মারা যান তারা কেউ যায়নি সেখানে, 3 জন ছিলেন ওরা কিন্তু জাপান বা চায়না কেউ যায়নি। এই তৃতীয় কমিশন যখন হলো, তার মধ্যে একটা ঘটনা ছিল। এই দুটো কমিশন হওয়ার পরে মোরারজি দেশাই যখন প্রাইম মিনিস্টার, উনি পার্লামেন্টের ফ্লোরে বলেছিলেন যে আমি এই দুটো কমিশনের রিপোর্টকে বিশ্বাস করি না, তার মানে আরো প্রোব করা উচিত, মানে আরো খোঁজ করা দরকার। কিন্তু সেটা তো
নেতাজি সম্বন্ধে, নেতাজি চলে গেছে, সরকারের কোনো রকম ইচ্ছাও নেই নেতাজির ইতিহাসটা বার করার। সরকারের বইগুলো যেগুলো আছে, ইতিহাস বই 2 লাইন লেখা যে সুভাষ বোস রেবেল ছিলেন, তিনি চলে গেছিলেন সাউথ ইস্ট এশিয়া, একটা বাহিনী গড়েছিলেন, বাহিনী যুদ্ধ করেছিল, তারা হেরে গেল, সুভাষ বোস প্লেন ক্র্যাশে মারা গেলেন, হয়ে গেল। এইটুকু ইতিহাসই সবাই পড়ে। আমি জানি না আপনারা স্টুডেন্ট হিসেবে কি পড়েছেন। যাই হোক, ওটুকুই আমি ইতিহাস বই যা দেখেছি তাই। তো এইটা নিয়ে চাপ দেবার লোক কম ছিল। এখন যেটা আমি জানতে পেরেছি যে যারা ওই গুমনামি বাবার সঙ্গে জড়িত ছিলেন, পুরনো আইএনএ বিপ্লবীরা, যারা লীলারায়ের নাম যদি শুনে থাকেন, লীলারায়রা দেশ নেত্রী লীলারায়, তারা সব বিপ্লবী ছিলেন। তো তারা এই গুমনামি বাবাকে যোগাযোগ করতে পেরেছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল এবং তারা বছরে 2বার করে ফাইজাবাদ যেতেন। মুখার্জি কমিশন, মনোজ মুখার্জি সুপ্রিম কোর্টের একজন জাজ এবং খুব অনেস্ট বলে তাকে সবাই বলে যে তিনি একজন অনেস্ট জাজ, ও যা করবেন ভালো কাজ করবেন। তো এই ভদ্রলোক সব জায়গায় গেছেন, উনি তাইওয়াকুতে গেছেন, উনি রাশিয়া গেছেন, উনি জাপান গেছেন, সব জায়গায় গিয়ে খোঁজ করেছেন। তো ওনার যা এক্সপিরিয়েন্স আমাকে বলেছেন যে উনি যখন প্রথম ওই তাইওয়াকুতে গিয়ে সব ডাক্তার, যে ডাক্তারটা বেঁচে ছিল তারা পুরো হয়ে গেছে, তাদের 2জন ডাক্তার দুজনেই বলছে তারা সই করেছিল। তো ওরা তখন জিজ্ঞেস করেছেন যে তুমি যে সই করেছিলে, যে মারা গেছে মৃতদেহ দেখেছিলে, মুখ দেখেছিলে? তো তারা বলেছে চন্দ্র বোসকে আমরা কখনো দেখিনি, আমরা কি করে জানবো, মুখ তো ঢাকা ছিল, আমরা মুখ খুলে দেখিনি, আমাদের বলেছে চন্দ্র বোস বলে সই করে দাও, আমরা সই করে দিয়েছি। একদম পরিষ্কার ডাক্তাররা বলেছে এবং ওর রিপোর্টে সেটা লেখা আছে। তারপরে উনি তাইওয়ানের প্রিমেচুয়ারিয়ামে গেছেন, সেখানে গিয়ে ওই ডেটের সমস্ত ডেট খুঁজে খোঁজ করেছে, কোনো রকম সুভাষচন্দ্র বোসের নাম কিছু নেই, বা অরল্যান্ডো মানসোরা বা ওই জিয়াউদ্দিন কোনো রকম নাম নেই, কোনো রেকর্ড উনি পাননি। তো সেই সব করে উনি অনেক রকম খোঁজপত্র করে করে উনি যা লিখেছেন। তারপরে যখন এই গুমনামি বাবাটা তখন তো শুনছেন, তখন উনি ওখানেও গেছেন, ওই ফাইজাবাদে গেছেন। তো ফাইজাবাদে উনি তো জাজ, ওকে দিতে বাধ্য। তো উনি নাকি সব ফাইল, অনেক জিনিসপত্র সবই দেখেছেন। তো প্রথমে আমি যখন যাই, উনি বলতে চাইছিলেন না, উনি বললেন প্লেন ক্র্যাশটা নিয়ে আপনি পড়ুন, আমি এটাকে বলছি এটা হয়নি, কিন্তু ওটা বাজে কথা, মিথ্যে কথা। তারপরে আমরা উঠে চলে আসছি, তখন উনি বললেন একটু দাঁড়ান। তো আমরা পিছন ফিরে দাঁড়াতে বললেন যে শুনুন, আমার একটা সন্দেহ হয়েছিল, কিন্তু আমি যেহেতু লয়ার, আমি অনেক কিছু আমার বাধা আছে, আমি সব কিছু লিখতে পারি না। তো উনি নাকি একটা ট্রাম্প থেকে একটা ম্যাপ পেয়েছিলেন, সেই ম্যাপটা নাকি রাশিয়া থেকে চায়না, চায়না থেকে মঙ্গোলিয়া, মঙ্গোলিয়া থেকে টিবেট, টিবেট থেকে নেপাল, নেপাল থেকে ভারতবর্ষ, সেই পুরো ম্যাপটা আঁকা আছে। মানে সুন্দর আত্মার সেই ম্যাপের যেসব ইম্পর্টেন্ট শহর আছে সেগুলোর নাম লেখা এবং সেগুলোর অল্টিটিউড, লংটিটিউড সব কত সব দেওয়া, ছোট ছোট হাতের লেখা করে। তো উনি আমাকে বললেন যে লোকটি এই ম্যাপ এঁকেছে সে নিজে যদি না এসে থাকে এই ম্যাপ কেউ আঁকতে পারবে না। মানে অ্যাজ এ লয়ার উনি বলছেন, এই ম্যাপটা দেখে আমার সন্দেহ হলো, প্রথমে আমি বিশ্বাস করিনি, তারপরে উনি সব জিনিসপত্র ঘেটে ঘেটে দেখেছেন, তারপরে বই টই দেখেছেন, বইয়ের মধ্যে অনেক লেখা দেখেছেন এবং ওই লেখাগুলোর মধ্যে যেটা আমার মন বললো, ওই আমরা তো কিছু মিস করলে আমরা একটা উল্টো বাই লিখে দিই না, ইংরেজিতে যদি লিখি, যদি কোনো একটা ওয়ার্ড মিস করি আমরা উল্টো বাই। উনি না সুভাষ বোস এরকম গয়নার মতো করে একটা করে দিতেন, মানে গয়না হয় না মতন, উনি ওই রকম করতেন এবং এই গুমনামি বাবার চিঠিগুলো সব ওই রকম। আর উনি 3জন হাতের লেখার লোককে দেখিয়েছেন, তো 2জন নেগেটিভ বলেছে, কলকাতার লোক আর যে স্টেট মানে ইন্ডিয়া গভর্নমেন্টের লোক, তারা বলেছে না এগিয়েছে না। আর আরেকজন তিনি ইন্ডিপেন্ডেন্ট ভদ্রলোক, তিনি আগে হেড অফ দ্য ওই হাতের লেখা বিশেষজ্ঞ ছিলেন, তিনি
রেখে বলেছেন যে না এই একই লোকের লেখা। তখন এগুলো মানে বিশ্বাসযোগ্যতা এইভাবে খানিকটা আসে, কারণ অনেক কিছু কথাও লেখা আছে যেগুলোর মধ্যে নিজের জীবনের অনেক রিফ্লেকশন আছে। আর উনি অনেক বইয়ের মধ্যে অনেক কিছু লিখে গেছেন যেগুলো মানে আমরা মিলিয়ে দেখেছি, যেগুলো হয়েছে আর কি লোকেদের জীবনে। মানে কেউ হয়তো ইন্টারভিউ দিচ্ছে, সে সুভাষচন্দ্র বোসের সময় 4টে প্রশ্নের উত্তর দিচ্ছে, উনি সেখানে লিখে দিচ্ছেন, কেটে দিচ্ছেন দুটো রাইট দিচ্ছেন। মানে তারপর সেটা দেখলাম সত্যি তাই হয়েছিল, উনি যেগুলো রাইট দিয়েছেন সেগুলো রাইট, আর যেগুলো কেটে দিয়েছেন ওই লোকটি মিথ্যে কথা বলেছে। মানে লোকে তো প্রচার করতে চায় যে সুভাষ বোসকে চিনত, এক ভদ্রলোকের তার একটা ইন্টারভিউ, সেই সব কাগজপত্র কিন্তু ওনার কাছে, মানে হাজার হাজার কাগজপত্র, হাজার হাজার বই, মানে বই দেখলে মানে মাথা গলিয়ে দেয় এত বই। তো এগুলো একটা অকাট্য প্রমাণ, অকাট্য প্রমাণ হিসেবে যে ইনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, একটা 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 দৃঢ় সূত্রপাত যে কিছু একটা ছিল। তো এই ব্যাপারে আমি ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞেস করব যে তোমরা যদি কিছু জয়ন্তী ম্যাডামের কাছে কোনো প্রশ্ন থাকে তো করতে পারো হাত তুলে। তোমাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই প্রশ্ন করতে পারো জয়ন্তী ম্যাডাম এবং তপতি ম্যাডামকে। প্লিজ তপতির কাছে একটা প্রশ্ন আমি করতে চাই। 126তম শেষ জন্মদিনে আমরা 125তম জন্মদিন পালন করেছি নেতাজি সুভাষচন্দ্র বসুর। তো এটা একটা বিরল মুহূর্ত ছিল আমাদের ভারতের স্বাধীনতার 75 বছর এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিনে। তো মহাসমারোহে পালিত হয়েছে। দেখতে দেখতে 1 বছর কেটে গেল, 126 বছর। তো এই অ্যাওয়ারনেস যে বাড়ছে আস্তে আস্তে, এই যে নেতাজিকে জানার যে আগ্রহ ইচ্ছা বাড়ছে, এটা নিয়ে আপনার ছাত্রছাত্রীদের প্রতি আপনার কি সাজেশন বা আপনার কি মনে হয় সেটা যদি একটু ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলেন, তারা কিভাবে আরো জানতে পারে? জানতে পারে তো একটাই সোর্স হচ্ছে পড়াশোনা করা, আর দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি দেশকে নিয়ে গর্ব, বিদেশি জিনিসের প্রতি আকর্ষণটা কম রেখে নিজের দেশের ইতিহাস, ঐতিহ্য আর অনেক কিছু আছে যেটা জানার ইচ্ছে, সেটাই করলেই বোধহয় এটাই আদর্শকে ফলো করা হবে। কারণ উনি দেশকে খুব ভালোবাসতেন, দেশকে উনি ইংলিশ মিডিয়াম স্কুল ছেড়ে বাংলা স্কুলে গেছিলেন বাংলা ভাষা শিখবেন বলে। উনি সবসময় কিন্তু ধুতি পাঞ্জাবি পরে ঘুরতেন, মানে বাংলা ভাষা এবং দেশের প্রতি অত্যন্ত ভালোবাসা ছিল, খুবই ভালোবাসতেন। ঠিক, সেটাই দেশকে ভালোবাসলেই বোধহয় জানা যাবে। নিশ্চয়ই নিশ্চয়ই, খুব বড় কথা বললেন তপতিদি। আমাদের মনে হয় কেউ একজন প্রশ্ন করতে চান, ম্যাডাম প্লিজ। আপনার নামটা প্রথমে একটু বলুন। আমি শিক্ষিকা, আমি স্টুডেন্ট নই। ওকে ওকে ম্যাডাম প্লিজ আপনি জিজ্ঞেস করুন। আমার প্রশ্নটা হচ্ছে ওই যে জাস্টিস মুখার্জি ওই অমলান কুসুম ঘোষ যখন ওই ব্ল্যাক বক্স অফ হিস্ট্রি ওর তথ্যচিত্রটা তৈরি করছিলেন, তখন ভুলবশত ওর ওই আমি 100% আপনি যদি জাস্টিস মুখার্জি সাংবাদিক অমলান কুসুম ঘোষ যখন ওই ব্ল্যাক বক্স অফ হিস্ট্রি তথ্যচিত্রটা তৈরি করছিলেন, তখন ভুলবশত একটা রেকর্ড করে ফেলেছিলেন, সেটা আমরা অনেকেই জানি, যেখানে উনি বলছেন যে আমি 100% শিওর যে উনি নেতা। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি কি তারপরে কথাগুলো বলেছিলেন, মানে ওর সঙ্গে কি তার পরে সাক্ষাৎ হয়েছিল? হ্যাঁ, কারণ শুনেছিলাম যে উনি খুব উনি ওটা প্রকাশ করে দেন বলে খুব মনক্ষুণ্ণ হয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা আমার কথা, মানে এটা আমার মতামত, হ্যাঁ, এটা মানে বিশ্লেষণই বলা যেতে পারে। তো এটা অবশ্যই নিজস্ব নয়। তো আজাদ হিন্দ ফৌজ হেরে গেছিল, এটা ঠিক মানে টেকনিক্যালি বোধহয় হেরে গেছিল বলা যায় না, কারণ মানে যখন উনি শুনতে পেলেন যে জাপান স্যারেন্ডার করেছে, তখন উনি কিন্তু আজাদ হিন্দকে ডিসম্যান্ডেল করে দিয়েছিলেন, ছত্রভঙ্গ করে দিয়েছিলেন এবং তাদের পাওনা গন্ডা সব মিটিয়ে দিয়েছিলেন সৈন্যদের। এবং তার যে
উচ্চস্তরের যে নেতারা ছিলেন, ভিলো, সেহগাল, এরা যারা ছিলেন, তারা বলেছিলেন যে আপনি সারেন্ডার করবেন না, আমরা করছি। তো সুপ্রিম লিডার যদি সারেন্ডার না করেন, আজাদ হিন্দ ফৌজ তো একটা সরকারের সেনাবাহিনী ছিল যারা যুদ্ধ করছিল, তো সেখানে সুপ্রিম লিডার যদি ধরা না পড়ে বা তার মৃত বা জীবিত অবস্থায় যদি ধরা না পড়ে, তাহলে তো সেই বাহিনী হেরে গেছে বলা যায়। ঠিক, অবশ্যই। তো আজাদ হিন্দ ফৌজ পরাজিত হয়েছিল, এটা ঠিক, মানে পরাজিত হয়েছিল এই সেন্সে যে যুদ্ধের ক্ষেত্রে। কিন্তু সত্যি আমি একটা জোরে হাততালি দিতে বলবো ম্যাডাম, কারণ উনি একটা খুব বড় কথা বলেছেন। পৃথিবীর ইতিহাসে হয়তো একমাত্র এটা উদাহরণ, আজাদের ফৌজ কিন্তু আজ পর্যন্ত আত্মসমর্পণ করেনি, আজ পর্যন্ত করেনি, লিডার ধরা পড়েনি। তো ওই বাহিনীকে পরাজিত হয়েছিল আমরা বলতে পারি না, এবং ওরা আমাদের সমস্ত ভারতবাসীর হৃদয়ে কিন্তু ওরা জিতে গেছে, মানে হেরে গিয়ে জিতে যাওয়া যাকে বলা হয়। ওই জন্যই বোধহয় নেতাজি আমাদের বাজিগার, তাই না? একদম। অসংখ্য ধন্যবাদ। আজকে জোরে হাততালি হোক। খুব সঙ্গত একটা কথা, সত্যি এটা একটা প্রাণের কথা। হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে হয়তো একমাত্র আজাদের ফৌজ আত্মসমর্পণ করেনি, এবং নেতাজি সেই কথাটা লাস্ট যেটা উনি বলেছিলেন, ম্যাডাম যেটা বললেন আর কি, উই ডিসাইড টু রিগ্রুপ এগেইন, দেখা হচ্ছে। তো একদম আমি এইটা একবার জয়দিদির কাছে একবার শুনে নিই। আর আমি ম্যাডাম যে প্রশ্নটা করলো আমি ওটা একটু বলি এই কনটেক্সটে। আপনি সম্ভবত উনি যেটা জিজ্ঞেস করলেন, আপনি মনে হয় তারপরেই জাস্টিস মুখার্জির সাথে দেখা করেছিলেন, তাই তো? আমি ঠিক ওটা শুনে দেখা করিনি। আমি যখন শুনলাম, আমার ছোট কাকা সুব্রত বেঁচে ছিলেন তখন, উনি পার্লামেন্টে উনি মানে বেঙ্গলকে রিপ্রেজেন্ট করতেন, উনি ফরওয়ার্ড ব্লকের মেম্বার ছিলেন। তো উনি ওই মিটিংটায় ছিলেন, এবং সেই সময় মমতা ব্যানার্জি বলেছিলেন যে সুব্রতদা আপনি কিন্তু বলে যাবেন, আপনি থেমে যাবেন না। কিন্তু কাকু যেই উঠে বলতে যাবে এই মুখার্জি কমিশন সম্বন্ধে, ওরা একদম কাকুকে এমনি করে বলেও বসে যাও, তোমার কথা সময় নেই বলে ওরা মুখার্জি কমিশনের রিপোর্টটাকে খারিজ করে দিল। দেখলোই না, ওরা নিশ্চয়ই জানে, দেখেছে এবং বুঝতে পেরেছে তখন কংগ্রেস গভর্নমেন্ট ছিল। কাজে মুখার্জি তো বলে দিচ্ছেন না যে প্লেন ক্রাশে মারা যায়নি, আর কংগ্রেস তো ওই গল্পটা সুন্দর করে বানিয়ে বলে যাচ্ছে সমানে যে উনি প্লেন ক্রাশে মারা গেছে। আজ পর্যন্ত অফিসিয়ালি কিন্তু 18ই আগস্ট প্লেন ক্রাশে সুভাষ বোস মারা গেছে, অ্যাকর্ডিং টু দ্য গভর্নমেন্ট, অ্যাকর্ডিং টু আমাদের কংগ্রেস গভর্নমেন্ট। তো এতকাল ধরে, মানে 67 সাল বা 64 সাল ধরে ওই কথাটা বলেছে। আর আরেকটা জিনিস বলে রাখি, তাইওয়ান গভর্নমেন্ট 56-এ জওহরলাল নেহরুকে জানিয়েছিল যে ওই সময় তাইওয়ানে অগস্ট মাস থেকে জুলাইয়ের শেষ থেকে অক্টোবর পর্যন্ত কোনো প্লেন ক্র্যাশ হয়নি, কোনো প্লেন ক্র্যাশ, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। মানে এটা অফিসিয়ালি চিঠিতে জানিয়েছিল নেহরুকে, নেহরু এই গল্পটা করেনি। এবং নেহরু সবসময় মানে ভাব দেখিয়েছে যে সুভাষ বোস মারা গেছে। এবং নেহরু একটা চৌকো পোড়ার ঘড়ি এনে আমার ঠাকুর দাদাকে দিয়েছিল, সেই তখন মানে 1950 আগে, কারণ 1950-তে উনি মারা যান। তো তখন উনি দেখে বলেছিলেন সুভাষ এই ঘড়ি পরে না, এটা তুমি নিয়ে যাও। আর কয়েকটা পোড়া গয়না এনেছিল, বলছে সমাজে চাই না, তুমি নিয়ে যাও। তো এইসব ছোট ছোট ঘটনাগুলো প্রমাণ করে যে 18ই আগস্ট 1945-এ এটা একটা হোক, নেতাজির বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়, সুভাষ বোস নিজেই তৈরি করেছিলেন। ঠিক সেটাই বলছে, মানে রিসার্চাররা বলছে যে জাপানিদের সাহায্য নিয়ে তখন ওকে খুঁজবে, তাই জন্য উনি ওটা নিজে ওটা তৈরি করেছিল যে উনি মারা গেছেন, তাহলে আর ওরা খুঁজবে না। এবং প্লেন ক্র্যাশের মধ্যে ওই রিপোর্টের মধ্যে অনেক, মানে আমার মতন লিগাল যে ল বোঝে না, সেও ওটা রিপোর্ট পড়লে বুঝতে পারবে যে এটা বাজে কথা। ঠিক কথা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? না, প্রশ্ন নেই। যাই হোক, আমি তপদিদির কাছে একটা শেষ প্রশ্ন করব, আর জয়দিদির কাছে একটা শেষ প্রশ্ন করব। হ্যাঁ, বলুন প্লিজ। আমি একটু অনুষ্ঠানের শেষের দিকে এসেছি। নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের হৃদয়ের মানুষ। 23শে জানুয়ারি, প্লিজ একটু 2 লাইনে যদি বলেন। ন্যাশনাল হলিডেটা নিয়ে অনেক হচ্ছে, কারণ মোদিজি ওটা বলছেন পরাক্রম দিবস,
আমরা ওটা চাই দেশপ্রেম দিবস। তার কারণ হচ্ছে সুভাষচন্দ্র বোসের মতন এরকম বড় দেশপ্রেমিক বোধহয় দেশে আর কেউ নেই। অনেকেই দেশের জন্য প্রাণ দিয়েছেন, কিন্তু ওনার যে সারা জীবনের সর্বস্ব ত্যাগ, তাই আমরা যারা চাই আমরা দেশপ্রেম দিবস বলেই ওটাকে মানতে চাই এবং চাই এটা ন্যাশনাল হলিডে একটা হলে ভালো হয়, মানে সুভাষচন্দ্রকে রেকগনিশন দেওয়ার জন্য। সুভাষচন্দ্র এ পর্যন্ত ইতিহাস ওকে কোনো জাস্টিস করেনি। যারা ইতিহাস বই লিখেছেন তারা ওকে একেবারে লুকিয়ে ফেলেছেন। উনি একজন কেউ ছিলেন, এত কাণ্ড হয়েছিল সেটা কেউ জানে না। যেদিন থেকে 41 থেকে উনি চলে গেলেন, তো উনি চলেই গেলেন। তো এইরকম ভাবে ভারতবাসী মনের মধ্যে আছে, হয়তো অনেকের মধ্যে সুপ্ত ভালোবাসা আছে, কিন্তু তাদের কিছু করার ক্ষমতাটা নেই। করার ক্ষমতাটা থাকবে তবে না তারা করবে। তো যারা আমাদের মানে শাসক দল, তাদের মধ্যে সেই ক্ষমতাটা আছে, তারা চাইলে করতে পারে। তো সেটা তো তাদের ইচ্ছা। এখন আমরা তো বলছি দেশপ্রেম দিবস হোক, হবে কি হবে না সেটা তো বলতে পারবো না। আমি বললে তো আর হবে না। নিশ্চয়ই এই দাবিটা হয়তো আমাদের নেতাজি জনচেতনা যাত্রার পক্ষ থেকে থাকলো। যাই হোক, আমরা অনুষ্ঠান আজকে শেষ করছি এবং ধন্যবাদ জানানো উচিত এই প্রচেষ্টারও সহযোগিতা এই অনুষ্ঠানে ছিল। একটা জোরে হাততালি হোক প্রচেষ্টার জন্য।